স্টার্ট হয়ে গেছে স্যার। সালামু আলাইকুম। জেনেসিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রেসপিরেটরি এবং পালমোনোলজি। এই দুটো টপিকসের সমন্বয়ে আপনাদের যে এক্সামের সলভ ক্লাস আজকে সম্পন্ন হবে। আমরা চলে আসি প্রথমেই আমাদের প্রথম প্রশ্ন, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ফিঙ্গার ক্লাবিং। এখানে ফিঙ্গার ক্লাবিং এর জন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কোনগুলো হয়ে থাকে। আমরা যখন জেনারেল এক্সামিনেশনে আমরা পেশেন্টের ক্লাবিং দেখি, ক্লাবিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলো কজ খোঁজার চেষ্টা করি হাতে। তো অনেকগুলো কজের মধ্যে ইম্পর্টেন্ট কিছু কিছু কারণ আছে যেগুলো ক্লাবিং কে নির্দেশ করে যে ক্লাবিং থাকলে পেশেন্টের এই সকল ডিজিজ থাকে। তার মধ্যে বিশেষ করে আমরা ব্রঙ্কিয়েক্টেসিস এবং লাং কার্সিনোমা এই দুটাকে স্পেশালি ধরে রাখি। এছাড়াও অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও ক্লাবিং দেখা যায়। তাহলে আমরা এখানে প্রশ্নে দেখি কোনগুলোতে ক্লাবিং দেখা যায়। আমরা জানি যে লাং অ্যাবসেস, কোন পেশেন্টের লাং অ্যাবসেসের থাকলে তার ক্লাবিং থাকে। তারপরে আসি এমপাইমা গল ব্লাডার। এইটা গল ব্লাডারে যদি পোস্ট জমে থাকে তাহলে কিন্তু ক্লাবিং দেখা যাবে না। দেখা যাবে এমপাইমা থোরাসিস বা এমপাইমা থোরাসিক, যেটা অর্থাৎ লাংসের এখানে যদি বা থোরাসিক ক্যাভিটিতে যদি কোনো ধরনের এমপাইমা হয় সেক্ষেত্রে পেশেন্টের ফিঙ্গার অফ ক্লাবিং দেখা যাবে। তারপরে সায়ানোটিক করোনারি হার্ট ডিজিজ, এইটার ক্ষেত্রে ক্লাবিং দেখা যায়। আমরা জানি যে করোনারি হার্ট ডিজিজের ক্ষেত্রে সায়ানোটিক আর অ্যাসায়ানোটিক দুইটা ভাগে থাকে। তার মধ্যে সায়ানোটিকের ক্ষেত্রে ফিঙ্গার ক্লাবিং দেখা যায়। আরেকটা ইরিটেবল বাওয়েল ডিজিজ, এটার ক্ষেত্রে ফিঙ্গারে ক্লাবিং দেখা যায়। তাহলে আমরা এগুলো দেখলাম যে কোন কোন ক্ষেত্রে ফিঙ্গার ক্লাবিং দেখা যায়। তাহলে আমাদের ইম্পায়েমা গল ব্লাডারের জায়গায় হবে ইম্পায়েমা থোরাসিক। রেসপিরেটরি ফাংশন ইন ওল্ড এজ। ওল্ড এজে পেশেন্টের রেসপিরেটরি ফাংশনটা কিরকম হয় এটা এখানে জানতে চেয়েছে। আমরা জানি যে কোনো পেশেন্টের যখন বয়স হয়ে যায় তখন তার রেসপিরেটরি ফাংশন আসলে আলটিমেটলি কমে যায়। হ্যাঁ, কমে যায়। তাদের যে লাংয়ের যে কমপ্লায়েন্স সেগুলো সবকিছু কমে যায় এবং তারা অক্সিজেন আপটেক কিন্তু খুব একটা করতে পারে না। এজন্য ওল্ড এজে বিশেষ করে বেশিরভাগ যখন লাং ফাংশন কমে যায় তখন পেশেন্টে বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হয়, যেমন নিউমোনিয়া, তারপরে লাংসের কার্সিনোমা, এগুলো হয়ে যায়। তো এখন আসি অপশন, সিগনিফিকেন্ট রিডাকশন ইন রিজার্ভ ক্যাপাসিটি, অর্থাৎ লাংসের যে ক্যাপাসিটি সেটা কমে যায়, এটা সত্য। ডিক্রিজিং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। আমরা জানি রেসপিরেটরি যে ফাংশন সেটার মধ্যে ভেন্টিলেশন পারফিউশন এই দুটো রেশিও, এরা সবসময় ধরে রাখে। ভেন্টিলেশন পারফিউশন রেশিও যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে আমাদের ফাংশনটা ঠিক থাকে। এজন্য আমরা জানি যে যখন বয়স হয়ে যাবে ওল্ড এজে তখন এই ভেন্টিলেশন পারফিউশন রেশিওটা ঠিক থাকবে না, এটা কমে যাবে। লস্ট অফ চেস্ট ওয়াল কমপ্লায়েন্স কমে যাবে। তাহলে এখানে আমরা দেখি যে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচটা যে এটা হয়, এটা ঠিক আছে, কিন্তু এটা কমে যায় না, এটা বেড়ে যায়। এখানে একটা কথা উল্লেখ আছে, ডিক্রিজিং বলছে, এটা কিন্তু ডিক্রিজিং না, ইনক্রিজ। তাহলে যত মিসম্যাচ বা অনুপাতের যেই সামঞ্জস্যতা সেই জিনিসটা এখানে বেড়ে যায়, অসামঞ্জস্যতাটা বেড়ে যায়। তাহলে এখানে ডিক্রিজিং থাকার কারণে এই জিনিসটা হবে না, তাহলে এটা হবে ইনক্রিজিং। লস অফ চেস্ট ওয়াল কমপ্লায়েন্স, এই চেস্ট ওয়ালের যে লাং এর কমপ্লায়েন্স সেটা আস্তে আস্তে কমে যেতে থাকে। তারপর ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক ইনক্রিজ, এইটার ক্ষেত্রে এখানে আমরা জানি যে অক্সিজেন আপটেকটা আস্তে আস্তে কমে যায়, এজন্য ভালো মতো শ্বাস নিতে পারে না, শেষের দিকে এদের অ্যাজমা ডেভেলপ করে বা রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে। এটা ইনক্রিজ হবে না, এটা হবে ডিক্রিজ। তাহলে এটা ইনক্রিজিং ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ, আর এটা
অক্সিজেন আপটেক হচ্ছে যে কি হয়, ডিক্রিজ হয়ে থাকে। প্যারেনকাইমাল ডিজিজ কজেস হেমোপটাইসিস। আচ্ছা, এখানে লাংসের যে প্যারেনকাইমা রয়েছে, প্যারেনকাইমার ডিজিজের কারণে কোন কোন কারণে হচ্ছে হিমোপটাইসিস হয়ে থাকে, লাংসের কোন কোন কারণে, মানে কোন কোন ডিজিজের কারণে হচ্ছে হিমোপটাইসিস হয়ে হয়ে থাকে। আমরা জানি হচ্ছে নিউমোনিয়া, বিশেষ করে সাপোরেটিভ নিউমোনিয়া, সাপোরেটিভ নিউমোনিয়া থাকলে পেশেন্টে কিন্তু হেপাটাইটিস ডেভেলপ করে। তারপরে দ্বিতীয়ত আসি হলো লাং অ্যাবসেস। হ্যাঁ, কোনো পেশেন্টের যদি কোনো কারণে লাং অ্যাবসেস হয়, সেখান থেকে কিন্তু হেপাটাইটিস এদের হচ্ছে ডেভেলপ করে, এবং এটা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমাল ডিজিজ। এরপরে হচ্ছে যে কি মাইসেটোমা, মাইসেটোমা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমাল ডিজিজ যেটার কারণেও হেপাটাইটিস ডেভেলপ করে। আর একটা আসা হচ্ছে যে লিউকেমিয়া। লিউকেমিয়াতে কিন্তু পেশেন্টের হচ্ছে হেমোটাইসিস ডেভেলপ করতে পারে, কিন্তু এটা হলো প্যারেনকাইমাল ডিজিজ নয়, এটা হচ্ছে এক ধরনের ব্লাড ডিজঅর্ডার। তাহলে এই ব্লাড ডিজঅর্ডার হচ্ছে লিউকেমিয়া। তাহলে প্যারেনকাইমাল ডিজিজ যেগুলো হেমোটাইসিস করে এইগুলো হচ্ছে সত্য। তাহলে লিউকেমিয়া হচ্ছে একটা ব্লাড ডিজঅর্ডার। হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট প্লুরাল কালেকশন। প্লুরাল কালেকশনে কোনটা হচ্ছে যে কি সত্য নয়। আমরা এখানে যদি দেখি পাস, পাস যদি প্লুরাতে হলো জমে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, পাস যদি তো জমে থাকে সেটাকে আমরা, এটাকে কি বলছে, এটা হচ্ছে যে পায়োথোরাক্স বলা হয়। হ্যাঁ, পায়োথোরাক্স হয় যেটা হলো পাস জমে থাকলে, যেহেতু এখানে কাইলোথোরাক্স আছে, কাইলোথোরাক্স এখানে এটা হবে না। আর যদি বাতাস জমে থাকে তাহলে এটাকে আমরা বলবো হলো নিউমোথোরাক্স। যদি ব্লাড জমে থাকে সেটাকে বলবো আমরা হচ্ছে হেমোথোরাক্স। আর যদি কায়ল জমে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে যে কাইলোথোরাক্স। তাহলে আমাদের যদি কোনো ফ্লুইড জমে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি হাইড্রোথোরাক্স। তাহলে এই কয়টা বিষয় আমরা এখানে জানতে পারলাম। তাহলে কাইল যদি জমে সেটাকে হবে হচ্ছে কাইলোথোরাক্স। আর আরেকটা কথা আমরা অনেক সময় বলি, পাস যদি প্লুরাল জমে থাকে সেটাকে আমরা হচ্ছে ইম্পাইমা বলি। হ্যাঁ, ইম্পাইমা বলি। কাইল জমে থাকলে আমরা এটাকে বলি হচ্ছে কাইলোথোরাক্স। কমন কজ অফ হচ্ছে প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশনের অনেকগুলো কজ রয়েছে, আমরা অনেকগুলো হচ্ছে জানি। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো নিউমোনিয়া আর হচ্ছে টিউবারকুলোসিস, এই দুইটা আমরা জানি। যে কোনো একটা পেশেন্টের যদি প্লুরাল ইনফেকশন হয় তাহলে আমরা প্রথমেই সাসপেক্ট করব এটা দুইটার মধ্যে যে কোনো একটা, একটা হলো কি হয় নিউমোনিয়া অথবা টিউবারকুলোসিস। একই সাথে হচ্ছে কার্ডিয়াক ফেইলার হলেও পেশেন্টের হচ্ছে প্লুরাল ইনফেকশন হয়। আমরা জানি যে ইডিমা ডেভেলপ করার জন্য তিনটা ফেইলর আমরা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে কার্ডিয়াক ফেইলর, তারপরে হচ্ছে লিভার ফেইলর, আরেকটা হচ্ছে রিনাল ফেইলর। এই তিনটাতে আমাদের হলো প্লুরাল, তিনটাতে হলো আমাদের ইডিমা জমে। কিন্তু লাংসে ইডিমা জমবে হচ্ছে, বা প্লুরাতে ইডিমা জমবে আমাদের কখন, কার্ডিয়াক ফেইলর হলে। একই সাথে টিবি বা নিউমোনিয়া হলেও আমাদের প্লুরাল ইফিউশন হবে। অন্যদিকে অ্যাকিউট রিউমাটিক ফিভার, এইটাতে হচ্ছে প্লুরাল ইফিউশন হয় না। প্লুরাল ইফিউশন কিন্তু হচ্ছে এটাতে আসলে হয় না। আর এটা প্লুরাল ইফিউশনের কোনো কারণও নয়, অ্যাকিউট রিউমাটিক ফিভারটা। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হচ্ছে কনসলিডেশন। আমরা যে কনসলিডেশন বলতে মেইনলি হচ্ছে নিউমোনিয়াকেই হলো বুঝি, যেটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়। তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে কনসলিডেশন যদি থাকে আমরা বলতে পারি হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এছাড়া হচ্ছে নিউমোনিয়া, এছাড়া হচ্ছে পালমোনারি যদি ইনফেকশন যদি থাকে তাহলে কনসলিডেশন ডেভেলপ করে। সার্কোইডোসিস, সার্কোইডোসিসে হচ্ছে কনসলিডেশন থাকে না, কিন্তু এটা হচ্ছে ডিফিউজ শ্যাডো থাকে। ডিফিউজ শ্যাডো থাকে, এটা হচ্ছে মিলিয়ারি, মিলিয়ারি ডিফিউজ শ্যাডো হচ্ছে এটাতে পাওয়া যায়। তাহলে মিলিয়ারি ডিফিউজ শ্যাডোইং এটা হচ্ছে পাওয়া যায়। নন পালমোনারি কমপ্লিকেশনস অফ পালমোনারি টিবি। তাহলে পালমোনারি টিবি হচ্ছে প্রাইমারি সাইট হচ্ছে কিন্তু লাংস, এবং এরা হলো লাংসে এই টিবিটা হয়ে এখানে কমপ্লিকেশন হচ্ছে লাংসে করতে পারে, আবার লাংস ছাড়া অন্য জায়গায় করতে পারে। যদি লাংস ছাড়া অন্য কোনো জায়গাতে কমপ্লিকেশন তৈরি করে সেটাকে আমরা বলবো হচ্ছে যে নন পালমোনারি কমপ্লিকেশন অফ পালমোনারি টিবি। তাহলে এখানে আমরা দেখি হচ্ছে এম্পাইমা হচ্ছে নেসেসিটেন্স। এইটা এম্পাইমা মানে হচ্ছে এতে পাস ইন দা হলো প্লুরা,
তো এটা হচ্ছে যে লাংসে হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে কি পালমোনারি কমপ্লিকেশনস। তাহলে এটা হবে হচ্ছে ফলস। তাহলে এটা হলো পালমোনারি কমপ্লিকেশন, নন পালমোনারি না। অ্যামাইলোডোসিস, অ্যামাইলোডোসিস কিন্তু এটা হচ্ছে লাংসে হয় না, এটা হচ্ছে নন পালমোনারি। তারপর হচ্ছে প্লুরাল থিকেনিং, প্লুরাল যেহেতু বলতেছে এটা হচ্ছে লাংসের কথা উল্লেখ আছে। তাহলে নন পালমোনারির মধ্যে হলো অ্যামাইলোডোসিস, এটা পালমোনারিতে হয় না, এই জন্য এটা সত্য। প্লুরাল থিকেনিং এটা কিন্তু হচ্ছে পালমোনারি, পালমোনারি কমপ্লিকেশন। যেহেতু প্রশ্নে আমাদের চেয়েছে নন পালমোনারি, সেজন্য এটা হচ্ছে ফলস। ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিসও একটা পেশেন্টের হয়ে থাকে যদি টিবি হয়, তাহলে এটাও হচ্ছে আমাদের নন পালমোনারি কমপ্লিকেশন। তাহলে এখানে আমরা অ্যামাইলোডোসিস এবং ল্যারিঞ্জাইটিস এই দুইটাকে আমরা দেখলাম হচ্ছে এরা নন পালমোনারি কমপ্লিকেশন, বাকিগুলো হলো পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে পড়ে। নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন অফ কার্সিনোমা লাং। আচ্ছা, এখানে আমাদের যদি সিএ লাং হয় কোনো পেশেন্টের, তাহলে লাংসের কি কি ক্ষতি হয় সেইটা বাদ দিয়ে এক্সট্রা পালমোনারি মানে লাংস ছাড়া অন্য কোনো জায়গায় হলো এটা কি ধরনের হলো ম্যানিফেস্টেশন দেখা দেখা যায়, কিন্তু সেগুলো হচ্ছে আবার নন মেটাস্ট্যাটিক হতে হবে। তার মধ্যে কোনো পেশেন্টের সিএ লাং যদি থাকে, তাহলে গাইনোকোমেশিয়া হতে পারে। তারপরে হচ্ছে সেরেবেলার ডিজেনারেশন, এটা কিন্তু মেটাস্টাসিস করে যে ওইখানে গেছে ব্যাপারটা এরকম না। তারপরে এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশনের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম থাকতে পারে এবং ইওসিনোফিলিয়া, সবগুলোই হচ্ছে এই এগুলো সিএ লাং এর ক্ষেত্রে হলো নন মেটাস্ট্যাটিক এক্সট্রা পালমোনারি ম্যানিফেস্টেশন। আবার একই সাথে এদেরকে হলো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও বলা হয়। অর্থাৎ যে এই সকল জিনিসগুলো যদি আমরা দেখি যে একটা পেশেন্টের গাইনোকোমেশিয়া আছে, সেরেবেলার ডিজেনারেশন, নেফ্রোটিক সিনড্রোম বা ইউসিনোফিলিয়া আছে, সেক্ষেত্রে পেশেন্টের হচ্ছে যে সিএ লাং থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ এই সকল সিনড্রোম দেখে আমরা পেশেন্টের হচ্ছে সিএ লাং সাসপেক্ট করতে পারি, এজন্য এটাকে আমরা বলতেছি প্যারানাইওপ্লাস্টিক সিনড্রোম অব দ্য হলো সিএ লাং। ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর অকার্স ইন, কোন কোন জায়গাতে হচ্ছে আমাদের টাইপ 2 রেসপিরেটরি ফেইলিওর ঘটে থাকে। আমরা জানি যে রেসপিরেটরি ফেইলিওর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হলো টাইপ 2। এখন টাইপ 2 এর আবার হচ্ছে আবার দুইটা ভাগ আছে, টাইপ 2 অ্যাকিউট আর একটা হচ্ছে টাইপ 2 ক্রনিক। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি যে এটা হলো সিওপিডি, সিওপিডি হচ্ছে এদের অন্যতম টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার এবং হচ্ছে এটা তো ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। আর একটা একই সাথে হলো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, এটা ডিভিশনে সুন্দর করে হচ্ছে ছক দেওয়া আছে, সেই ছকে এটা সুন্দর করে আছে যে টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার কোন জায়গাতে হলো ইয়ে হয়। একই সাথে লাং ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিসটা হচ্ছে যে টাইপ 1, টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ার, এবং এটা হচ্ছে যে টাইপ 2 না। নার্কোটিক ড্রাগস, নার্কোটিক ড্রাগস এর কারণে যদি রেসপিরেটরি ফেলিয়ার হয়, এটা অবশ্যই অ্যাকুট কন্ডিশনে হবে। সেজন্য এটা আমরা বলতে পারি যে নার্কোটিক ড্রাগসটা হচ্ছে অ্যাকিউট টাইপ 2 রেসপিরেটরি ডিজিজ। আচ্ছা, এখন আসি আমরা প্রশ্ন, ফিচার্স অফ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। আমাদের অ্যাজমার হলো অনেকগুলো ফিচার আছে, কোনোটা হচ্ছে অ্যাকিউট, তারপর হচ্ছে কোনোটা হচ্ছে অ্যাকিউট সিভিয়ার, কোনোটা আছে হচ্ছে যে লাইফ থ্রেটেনিং, এইরকম হলো ব্যাপারগুলো আছে। তাহলে এখন এখানে আমরা যদি দেখি যে রেসপিরেটরি রেট মোর দেন 25 ব্রেথস পার মিনিট, এটা হলো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার অন্যতম একটা ফিচার। তারপরে হলো এটা কি পিএফ হচ্ছে লেস দেন 33% প্রেডিক্টেড, এইটা যদি 33%-এর নিচে হলো চলে আসে, এইটা হচ্ছে যে লাং ফাংশন টেস্টটা, তাহলে এইটা সিভিয়ার অ্যাজমা পর্যায়ে তো না, এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যাবে। এরকম হলে পেশেন্টের হলো যে পরবর্তীতে লাইফ থ্রেটেনিং কন্ডিশনে চলে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাকিউট না, এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং, লাইফ থ্রেটেনিং। একই সাথে হচ্ছে আছে কি হাইপোটেনশন, হাইপোটেনশনও কিন্তু হলো যদি হয় তাহলে এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন। হার্ট রেট যদি 110 বিট পার মিনিটে যায় হার্ট রেট, তাহলে এটা হলো অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ফিসারের মধ্যে পড়ে। তাহলে আমাদের যে দুটো অপশন ভুল রয়েছে সেই দুটো কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন অফ অ্যাজমা।
causes of elevation of hemidiaphragm. এক ডায়াফ্রাম হচ্ছে এলিভেশন কেন হবে, বা ডায়াফ্রামের অর্ধেক অংশটা হচ্ছে এলিভেশন হচ্ছে কেন হবে, কোন সময় হচ্ছে এটাতে হবে। আমরা জানি হচ্ছে যে সাবফ্রেনিক অ্যাবসেস, যদি ডায়াফ্রামের হচ্ছে নিচের অংশে, সাবফ্রেনিক অংশে যদি হলো অ্যাবসেস জমা থাকে, তাহলে কিন্তু এখানে ডায়াফ্রামটা একটু এলিভেটেড হবে। এই এক অংশ, হ্যাঁ, হেমি ডায়াফ্রাম এটা, এটা পুরো ডায়াফ্রাম, এটা হচ্ছে আর একটা অংশ হচ্ছে হেমি ডায়াফ্রাম। এখানে যদি হচ্ছে আমাদের কি থাকে, অ্যাবসেস জমা থাকে, তাহলে এটা এলিভেটেড হবে। পালমোনারি ইনফাকশন, হ্যাঁ, পালমোনারি ইনফাকশনের কারণে কিন্তু ডায়াফ্রাম হলো এলিভেটেড হবে না, যদি এখানে পালমোনারি অ্যাবসেস থাকতো বা পালমোনারি ইডিমা থাকতো। পালমোনারি ইডিমা, পালমোনারি ইডিমা থাকলে এটা হচ্ছে পেশেন্টের এই ডায়াফ্রামটা, হেমিডায়াফ্রামটা এলিভেট হতো। পরের অপশনে দিচ্ছে হচ্ছে পালমোনারি ইডিমা, তাহলে এটা সত্য। ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস, যদি আহ, কোনো পেশেন্টের হচ্ছে ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস হয়, তাহলে এই হেমিডায়াফ্রামটা হচ্ছে এরকম এলিভেটেড হয়ে থাকে। ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস, তাহলে আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে হেমিডায়াফ্রাম হচ্ছে এলিভেটেড হতে পারে। নোন কজ অফ পালমোনারি ইউসিনোফিলিয়া, আচ্ছা, পালমোনারি ইউসিনোফিলিয়ার কি কি কারণ আমরা হচ্ছে জানি। পালমোনারি ইডিমার ক্ষেত্রে নোন কজ আমরা জানি হচ্ছে দুই ধরনের কজ আছে, একটা হচ্ছে নোন কজ আর একটা হচ্ছে যে আননোন কজ। এটার মধ্যে ইম্পর্টেন্ট আমরা জানি যে ফাইলেরিয়া, কোনো পেশেন্টের হচ্ছে যে ফাইলেরিয়া হয়, তাহলে সেখানে কিন্তু ইউসিনোফিলিক গ্র্যানুলোমা বা ইউসিনোফিলিয়া হচ্ছে দেখা দেয়। তারপরে হলো কি, এই যেটা, হ্যাঁ, ইজিপিএ, এই ক্ষেত্রেও কিন্তু হলো পালমোনারি ইউসিনোফিলিয়া ডেভেলপ করে। আর পলিআর্থ্রাইটিস নোডোসা এবং নাইট্রোফুরান্টোইন, এগুলো হচ্ছে যে আমাদের নোন কজের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আননোন কজের মধ্যে পড়ে, আননোন কজের মধ্যে পড়ে। তাহলে নোন কজ অফ পালমোনারি ইওসিনোফিলিয়া হচ্ছে ফাইলেরিয়া এবং হচ্ছে যে ইজিপিএ। ট্রু অ্যাবাউট হচ্ছে সার্কোয়েডোসিস, এইটা হচ্ছে আমাদের কি কি হলো যে হবে। আমরা জানি সার্কোয়াইডোসিসের হচ্ছে স্টেজ যেগুলো থাকে, সেই স্টেজগুলোতে হলো আমাদের কোন কোন বিষয়গুলো হচ্ছে থাকে, তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দেখি লিম্ফোপেনিয়া ঘটে। এখানে সার্কোইডোসিসের ক্ষেত্রে লিম্ফোপেনিয়া হয়, মানে হচ্ছে লিম্ফোসাইটটা হচ্ছে কমে যায়। কোনো একটা পেশেন্টের যদি সার্কোইডোসিস হয়, তাহলে হচ্ছে লিম্ফোপেনিয়া হয়, কমে যায় হয়। আর ইরাইথেমা নোডোসামও হচ্ছে দেখা যায়, ইরাইথেমা নোডোসাম, এটা হলো সার্কোইডোসিসের ক্ষেত্রে দেখা যায়। স্টেজ থ্রিতে হচ্ছে লেস লাইকলি স্পন্টেনিয়াসলি হচ্ছে যে রিজলভ হয়, স্পন্টেনিয়াস হচ্ছে রিজার্ভ হতে চায় না। এটা হচ্ছে স্টেজ থ্রির ক্ষেত্রে এটা হলো পরবর্তীতে হচ্ছে খারাপ একটা কিছু হয়, কিন্তু এটা রিজার্ভ হয় না। আর স্টেজ টু তে হলো বিএইচএল অনলি, এটা থাকে না, বিএইচএল এর সাথে হচ্ছে পালমোনারি ইনফিল্ট্রেটেড থাকে। বিএইচএল এর সাথে কি থাকে, পালমোনারি ইনফিল্ট্রেট থাকে, তাহলে এটা অনলি থাকার কারণে এটা ফলস। এটার একই সাথে পালমোনারি ইনফিল্ট্রেট, পালমোনারি ইনফিল্ট্রেট থাকে, সার্কোইডোসিসের সাথে থাকে পালমোনারি ইনফিল্ট্রেট। তাহলে এখানে এটা কি, বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যানোপ্যাথি, এটা বলছে, হ্যাঁ, লিম্ফ্যানোপ্যাথির সাথে এখানে থাকে হচ্ছে পালমোনারি ইনফিল্ট্রেট, এই যে বাইল্যাটারাল হাইলার লিম্ফ্যানোপ্যাথি। ফিচার্স অফ হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোনো একটা পেশেন্টের হচ্ছে পালমোনারি এম্বোলিজম হয় এবং এটা ম্যাসিভ আকার ধারণ করে, তাহলে কোন কোন ফিচার এখানে হচ্ছে দেখা যায়। এখানে আমরা জানি যে পেশেন্ট হচ্ছে সিনকপে চলে যেতে পারে, হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, কারণ এম্বোলিজম হয়ে গেলে এখানে হচ্ছে ইয়েগুলো, আহ, যে পালমোনারি ভেসেলস গুলো আছে সেগুলো হচ্ছে ব্লক হয়ে যায়, তখন হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক মতো না পাওয়ার কারণে পেশেন্টের হচ্ছে সিনকপ ডেভেলপ করে। চেস্ট এক্সরে হচ্ছে ইউজুয়ালি নর্মাল থাকে, হ্যাঁ, পালমোনারি এম্বোলিজমে চেস্ট এক্সরেতে তেমন কিছু হচ্ছে পাওয়া যায় না। এখানে হচ্ছে অ্যানজিওগ্রাম করতে হয়, অ্যানজিওগ্রাফি, ভেনাস হচ্ছে অ্যানজিওগ্রাফি, এটা হচ্ছে আমার করতে হয়।
বা আর্টারিয়াল এনজিওগ্রাফি, এগুলো হচ্ছে করতে হয়। এনজিওগ্রাফি করলে এই এম্বোলিজমটা হচ্ছে আসলে বোঝা যায়। সেক্ষেত্রে চেস্ট এক্সরেটা হচ্ছে নর্মাল থাকে। তারপরে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে মেটাবলিক অ্যালকালোসিস না, মেটাবলিক হচ্ছে অ্যাসিডোসিস হয়ে থাকে। পিএইচ এর পরিমাণ হচ্ছে এখানে কমে যায়, এবং হচ্ছে একই সাথে বাইকার্বনেট, বাইকার্বনেট তারপরে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে যে অনেক বেড়ে যেতে পারে। তারপরে হচ্ছে রেস্ট হচ্ছে জেভিপি, জুগুলার ভেনাস প্রেশার হচ্ছে যে বাড়ে। হ্যাঁ, আমরা দেখব দেখ জানি যে জুগুলার ভেনাস প্রেশার বাড়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ হচ্ছে যে পালমোনারি এম্বোলিজম। এটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেশারটা হচ্ছে বেড়ে যায়। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ পালমোনারি টিবি, পালমোনারি টিবিতে হচ্ছে কি কি প্রেজেন্টেশন থাকে। এটার হচ্ছে যে আমরা জানি যে যখন নিউমোনিয়া রিজলভ হবে না, তখন এইটা আনরিজলভ থাকলে পালমোনারি টিবি হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে দেখা যাবে। ট্রানজিটেটিভ হচ্ছে যে কি প্লুরাল ইফিউশন, এইটা ট্রানজিটেটিভ না। পালমোনারি টিবির ক্ষেত্রে হচ্ছে প্লুরাল ইফিউশনটা হবে হচ্ছে এক্সেসিভ বা এক্সুডেটিভ প্লুরাল ইফিউশন। স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স, পালমোনারি টিবি থাকলে যে কোনো সময় হচ্ছে নিউমোথোরাক্স থাকে। একই সাথে ক্রনিক কফ, ক্রনিক কফেও হচ্ছে এই পালমোনারি টিবির একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, অনেক বছর ধরে হচ্ছে যদি কাফ থেকে যায়। আর নিউমোনিয়া হচ্ছে রিজলভ না হওয়ার এটা কারণ। অ্যাকোয়ার্ড কজ অফ ব্রঙ্কেকটিসিস ইন অ্যাডাল্ট। আচ্ছা, একটা পেশেন্টের, অ্যাডাল্ট পেশেন্টের ব্রঙ্কেকটিসিস হচ্ছে কি কি কারণে হতে পারে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে কি কি রয়েছে আমরা হচ্ছে একটু দেখি। মধ্যে হলো পালমোনারি টিবি, পালমোনারি টিবি হলে পরবর্তী ব্রঙ্কেকটিসিস পেশেন্টের থাকতে পারে। আবার ব্রঙ্কিয়াল টিউমার, এটাতেও হলো ব্রঙ্কেকটিসিস থাকতে পারে। ইনহেলড ফরেন বডি এবং হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটার ক্ষেত্রে হলো অ্যাকওয়ার্ড কজ নয়, এটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে এটা কনজেনিটাল কজ। সিস্টিক ফাইব্রোসিসটা হচ্ছে কি কনজেনিটাল কজ। ইনহেলড ফরেন বডি, এটা হচ্ছে অ্যাডাল্টদের সচরাচর হচ্ছে ইনহেলড ফরেন বডি হলে ব্রঙ্কাইটিস হয় না, এইটা হলো চিলড্রেনদের ক্ষেত্রে হয়। চিলড্রেনদের ক্ষেত্রে হলো এই ব্রঙ্কাইটিসিসটা হলো অ্যাকোয়ার্ড কজের মধ্যে পড়ে। অন্যদিকে পালমোনারি টিউব বা ব্রঙ্কাল টিউমার হচ্ছে ব্রঙ্কাইটিসিসের অ্যাকোয়ার্ড কজ। কজেস অফ হলো পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল মাস, পোস্টেরিয়র মিডিয়াস্টিনামের হলো যদি কোনো কারণে মাস বা টিউমার হলো হয়ে থাকে, এটা কি কি কারণে হয়ে থাকে। এইটার কারণ হচ্ছে যে অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টাতে যদি কোনো কারণে হচ্ছে অ্যানিউরিজম হলো হয়ে থাকে বা ন্যারো হয়ে যায় অ্যাওর্টা, সেক্ষেত্রে হলো এটা হলো মিডিয়াস্টিনামে হলো মাস হিসেবে এটা হচ্ছে দেখা যায়। রেট্রোস্টার্নাল গয়টার, স্টার্নামের পিছনে যে হলো গয়টার, এটা হলো মেইনলি পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম না, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনাম। এটা হয় হলো সুপিরিয়র মিডিয়াস্টিনাম। তারপরে হচ্ছে কি ডার্ময়েড সিস্ট, ডার্ময়েড সিস্ট হচ্ছে কিন্তু আমাদের সুপিরিয়র বা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। ডার্ময়েড সিস্ট হচ্ছে সুপিরিয়র প্লাস অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। আর একটা হচ্ছে কি লিম্ফোমা, লিম্ফোমা হলো শুধুমাত্র পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে হয় না, এটা হচ্ছে সুপিরিয়র প্লাস অ্যান্টেরিয়র প্লাস হচ্ছে মিডিল, সুপিরিয়র অ্যান্টেরিয়র এবং হচ্ছে যে মিডিল মিডিয়াস্টিনামে হচ্ছে লিম্ফোমা হয়ে থাকে। পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে কোনো ধরনের লিম্ফোমা হয় না। তাহলে অ্যাওর্টিক অ্যানিউরিজম এইটা হলো পোস্টেরিয়র মিডিয়াস্টিনাল ম্যাস হিসেবে আমরা কারণ উল্লেখ করতে পারি। লাং ডিজিজ কজড বাই অর্গানিক ডাস্ট, লাংসে হচ্ছে অর্গানিক ডাস্ট দ্বারা হলো কি কি ধরনের ডিজিজ হতে পারে। এটার মধ্যে হলো অর্গানিক কথাটা আবার উল্লেখ আছে, একটা হচ্ছে অর্গানিক ডাস্ট আর একটা হচ্ছে ইনঅর্গানিক ডাস্ট। এটার মধ্যে আছে হচ্ছে কি বিজিনোসিস, এটা একটা আছে। বিজিনোসিস হচ্ছে অর্গানিক ডাস্ট দ্বারা হয়ে থাকে। অ্যাসবেস্টোসিস, এইটা হলো অ্যাসবেস্টোস দ্বারা হয়, এটা হলো এক ধরনের ইনঅর্গানিক। আরেকটা হচ্ছে কি ফার্মার্স লাং, ফার্মার্স লাংটাও হলো এই অর্গানিক ডাস্টের মধ্যে পড়ে। আর কোল ডাস্ট এটা হলো ইনঅর্গানিক বা অজৈব, হ্যাঁ ইনঅর্গানিক, এটা হলো ইনঅর্গানিক, এটা হলো ইনঅর্গানিক।
ইনঅর্গানিক ডাস্ট, আচ্ছা ফার্মার্স লাং হচ্ছে যে বিজিনোসিস, এগুলো হচ্ছে অর্গানিক ডাস্ট দ্বারা হয়ে থাকে। আচ্ছা ফিশার্স সাজেস্টিভ হচ্ছে বিনাইন লাং নোডিউল। বিনাইন লাং নোডিউলের ক্ষেত্রে আমরা হলো কোন কোন ফিচার হচ্ছে দেখতে পাই? আমরা দেখি হচ্ছে এদের এই লাং নোডিউল যদি বিনাইন কখন বলবো, যদি এই নোডিউলটা হলো 3 সেন্টিমিটারের কম হয় তাহলে এটা একটা, তাহলে ইউজুয়ালি লেস দেন 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে স্পিকুলেটেড মার্জিন, স্পিকুলেটেড মার্জিনটা হবে হচ্ছে এটা হলো ম্যালিগনেন্ট নোডিউলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে কি ম্যালিগনেন্ট নোডিউলের ক্ষেত্রে। আর এদের অন্যদিকে বিনাইনের যে লাং নোডিউলের মার্জিনটা হবে হলো স্মুথ। হ্যাঁ, এটা হবে হচ্ছে স্মুথ। তারপরে হলো কমন, আচ্ছা মোর ইন আপার লোব, হ্যাঁ এটা হচ্ছে আহ, এখানে কথা আছে যে আপার লোবে হচ্ছে হয় কিনা। এটা হলো যে না, এটা হলো আপার লোবে শুধুমাত্র হয় না, এটা হলো আপার লোবে তো হয়ই, আপার লোবের সাথে হচ্ছে লোয়ার লোবেও হয়। তাহলে এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল। তাহলে লাং নোডিউলটা বিনাইন যেটা সেটা আপার লোব এবং হচ্ছে লোয়ার লোবে দুই জায়গাতেই হয়, তাহলে এটা হলো ফলস। কমন বিলো ইন 40 ইয়ার্স, এটা সত্য। এটা হলো 40 ইয়ার্স এর নিচে যারা, তাদের সচরাচর হচ্ছে বিনাইন লাং নোডিউল থাকে। আর যদি 40 ইয়ার্স বা 50 ইয়ার্স বা 60 ইয়ার্স হচ্ছে পার হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ম্যালিগনেন্ট লাং নোডিউলের মধ্যে চলে যাবে। এখন আসি হচ্ছে কমন কজেস অফ পালমোনারি নোডিউল। পালমোনারি নোডিউলের হচ্ছে মোস্ট কমন কজ কি কি? এক নম্বর হচ্ছে লোকালাইজড নিউমোনিয়া। হ্যাঁ, লোকালাইজড যদি নিউমোনিয়া হলো হয়ে থাকে তাহলে পালমোনারি নোডিউল হচ্ছে দেখা যাবে, মনে হবে এখানে যে নোডিউল আছে। পালমোনারি ইনফার্ক্ট, এটাও হচ্ছে কমন কজ অফ পালমোনারি নোডিউল। লাং অ্যাবসেস, এটার ক্ষেত্রেও হলো আমাদের কমন কজ পালমোনারি নোডিউল মনে হবে। লিম্ফোমা, লিম্ফোমা হচ্ছে আমাদের কমন কজ না, এটা হচ্ছে রিয়ার কজ। এটা হচ্ছে কি রিয়ার কজ। হুইচ অফ দ্য ফলোইং কজেস দ্য সেম সাইট ডেভিয়েশন অফ ট্রাকিয়া? আচ্ছা, ট্রাকিয়াটা হলো দুই ভাবে ডেভিয়েশন হয়, একটা হচ্ছে সেম সাইটে ডেভিয়েশন হবে, আর একটা হচ্ছে অপোজিট সাইটে ডেভিয়েশন হবে। তাহলে আমরা দেখি কোন কোন ক্ষেত্রে সচরাচর হচ্ছে, কোন কোন ক্ষেত্রে হলো সেম সাইটে ডেভিয়েশন হয়। আমরা জানি প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন হচ্ছে যেই দিকে প্লুরাল ফ্লুইডটা হচ্ছে জমবে তার বিপরীত দিকে হলো আহ, তার বিপরীত দিকে হলো ট্রাকিয়াটা ডিভিয়েট হবে। তাহলে আমরা বুঝলাম যে প্লুরাল ডিফিউশনের ক্ষেত্রে অপোজিট সাইডে হচ্ছে ডেভিয়েশন হবে। অন্যদিকে নিউমোথোরাক্স, নিউমোথোরাক্সের ক্ষেত্রেও হলো অপোজিট সাইডে ডেভিয়েশন হবে, অপোজিট সাইডে ডেভিয়েশন হবে। এরপরে আমরা আসি হচ্ছে যে ফাইব্রোসিস, ফাইব্রোসিসের ক্ষেত্রে কিন্তু আবার যেই দিকে ফাইব্রোসিস সেই দিকে হচ্ছে ডেভিয়েশন হবে। আর হচ্ছে নিউমোনিকটমি, যেদিকে হচ্ছে আপনার নিউমোনিকটমি নিউমোনি লাংসের হচ্ছে নিউমোনিকটমি করবেন সেই দিকে হচ্ছে আপনার ইয়েটা ডেভিয়েট হয়ে থাকবে। তাহলে প্লুরাল এফিউশন এবং নিউমোথোরাক্স এই দুটো মনে রাখলেই হবে, এই ক্ষেত্রে হলো সেম সাইডে ডেভিয়েশন হয়। এক্সট্রা পালমোনারি টিবি আর, আচ্ছা আমরা জানি যে টিবি হলো পালমোনারি বা লাংসে হচ্ছে প্রাইমারি সাইট, এটার ছাড়া হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি হলে আমরা কোন জিনিস হচ্ছে আমরা এখানে পেতে পারি? আসি হচ্ছে আমাদের পটস ডিজিজ। হ্যাঁ, এটা হলো সচরাচর স্পাইন, স্পাইনি হচ্ছে যদি টিবি হয় তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবি। আরেকটা হচ্ছে প্লুরাল ইফিউশন, এটা যেহেতু কথা উল্লেখই আছে, এটা হচ্ছে পালমোনারি না, এটা হচ্ছে প্লুরা, প্লুরাতে হচ্ছে ইফিউশন হলে এটা হলো এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে পড়বে। তারপরে হচ্ছে টিবি লিম্ফ্যাডেনাইটিস, আচ্ছা যেখানে লিম্ফ নোড আছে সেখানে যদি হচ্ছে লিম্ফ নোডে টিবি ধরা পড়ে সেটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে পড়বে। আর স্মিয়ার পজিটিভ টিবি, এইটা হচ্ছে এক্সট্রা পালমোনারি টিবির মধ্যে পড়বে না। স্মিয়ার পজিটিভ টিবি এটা সাধারণত লাংসে হলেই কেবলমাত্র এটা এটা দেখা যাবে। এক্সট্রা পালমোনারি টিবি হচ্ছে
লিম্ফ নোড টিবি, তাই না? এখানে আমরা বলছি এক্সট্রা পালমোনারি টিবির কথা বলছে, তাহলে এটা হচ্ছে আমাদের পালমোনারি টিবির মধ্যে এটা হচ্ছে পড়বে। হোয়াট আর দ্য কজ অফ হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া। আমরা হাইপোক্সিয়ার অনেকগুলো হচ্ছে প্রকারভেদ জানি, তার মধ্যে ইম্পর্টেন্ট যতগুলো আছে সেটা হলো যে আমরা কি জানি, অ্যানিমিক হাইপোক্সিয়া, হাইপোক্সিক হাইপোক্সিয়া, তারপরে হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া, এরকম 4 ধরনের হচ্ছে হাইপোক্সিয়া টোটাল আছে। তো স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া হলো এটার উদাহরণ হচ্ছে যে শক এবং হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, এগুলো হচ্ছে স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়ার মধ্যে পড়ে। আর এটা হচ্ছে যে কি সায়ানাইড পয়জনিং বা কার্বন মনোক্সাইড পয়জনিং, এগুলো হচ্ছে আমরা পড়ি হচ্ছে হিস্টোটক্সিক। হ্যাঁ, হিস্টোটক্সিক হাইপোক্সিয়ার মধ্যে পড়ে। তাহলে এখানে আমরা যদি দেখি সায়ানাইড যেটা, সেটা হলো যে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। আর স্পেশালি কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডটা হচ্ছে আবার অ্যানিমিক হাইপোক্সিয়া, অ্যানিমিক হাইপোক্সিয়া। আর স্ট্যাগনেন্ট হাইপোক্সিয়া হচ্ছে শক এবং হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর। হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ হচ্ছে যে লাং ক্যান্সার? মোস্ট কমন টাইপ অফ হচ্ছে যে লাং ক্যান্সারের মধ্যে এখানে আমরা দেখি যে স্মল সেল কার্সিনোমা, এটা হচ্ছে রেয়ার, তেমনটা হয় না। স্কোয়ামাস সেল ক্যান্সার এবং হচ্ছে লার্জ সেল ক্যান্সার, এগুলো হচ্ছে যে আমাদের কি মোস্ট কমন টাইপ না, এটা হচ্ছে অ্যাডিনো কার্সিনোমা, এটা হচ্ছে আরো বেশি মোস্ট কমন টাইপ অফ হচ্ছে যে লাং ক্যান্সারের মধ্যে পড়ে, অ্যাডিনো কার্সিনোমা। এরপরে আসি হচ্ছে পিজিয়ন চেস্ট। পিজিয়ন চেস্ট ইজ সিন ইন কোন কোন ক্ষেত্রে হলো পিজিয়ন চেস্ট দেখা যায়? পিজিয়ন চেস্ট হচ্ছে আমাদের রিকেটস, কোনো পেশেন্টের যদি রিকেটস থাকে বাচ্চাদের, তাহলে পিজিয়ন চেস্ট দেখা যায়। মারফান সিনড্রোম এক্ষেত্রে দেখা যায়। হোমোসিস্টেনিউরিয়া এটার ক্ষেত্রে হলো পিজিয়ন চেস্ট দেখা যায়। তারপরে সিওপিডি, সিওপিডি ক্ষেত্রে পিজন চেস্ট দেখা যায় না, এক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে কি ব্যারেল শেপড, ব্যারেল শেপড হচ্ছে যে দেখা যায়। লাইটস ক্রাইটেরিয়া ফর ডিস্টিংগুইশিং প্লুরাল ট্রানজুডেট ফ্রম হচ্ছে এক্সুডেট। আমরা জানি যে প্লুরাল যে ট্রানজুডেট এবং হচ্ছে এক্সুডেট, এই দুইটার ক্ষেত্রে পার্থক্য করা যায় হচ্ছে লাইটস ক্রাইটেরিয়ার মাধ্যমে। এটা খুবই গুরুত্বপূর্ণ, রেসপিরেটরি সিস্টেম পড়লে লাইটস ক্রাইটেরিয়াটা আপনাদেরকে ভালো করে জানতে হবে। তাহলে এখন আসি হচ্ছে প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং হচ্ছে সেরাম প্রোটিন, এইটার অনুপাত হচ্ছে কত? এইটার অনুপাত হচ্ছে যে মোর দেন 0.5, মোর দেন 0.5। তারপরে আসি হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএইচ এবং হচ্ছে সেরাম এলডিএইচ, এইটার মধ্যে হচ্ছে আমাদের পার্থক্য বা অনুপাত, অনুপাত হচ্ছে কতর বেশি? 0.5 এর বেশি। এটা দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে এটা না, এটা হবে 0.6 এর বেশি। তাহলে এলডিএইচ হচ্ছে যে মনে রাখতে হবে 0.6, আর প্রোটিন গুলো হচ্ছে হলো 0.5। প্লুরাল ফ্লুইড এলডিএইচ এবং হচ্ছে সেরাম এলডিএইচ এর অনুপাত হচ্ছে 0.6 এর চেয়ে বেশি, এটা হচ্ছে আমাদের উপরেরটা নিচে দিয়েছে। প্লুরাল ফ্লুইড এলডিএইচ more than 2/3 অফ দ্য আপার লিমিট অফ দ্য নর্মাল সেরাম এলডিএইচ, এটা হলো লাইটস ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম একটা হলো বিষয়। তাহলে এই কটা হলো আমাদের পড়তে হবে, যদি প্লুরাল ফ্লুইড প্রোটিন এবং সেরাম প্রোটিনের অনুপাত 0.5 এর বেশি হয়, তাহলে এটা লাইটস ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। এরপরে আমরা আসি যে হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএইচ এবং হচ্ছে সেরাম এলডিএইচ যদি হলো 0.6 এর বেশি হয়, এটা। আর একটা হচ্ছে প্লুরাল ফ্লুইড এলডিএইচ হচ্ছে 2/3 অফ দ্য আপার লিমিট অফ দ্য নর্মাল সেরাম এলডিএইচ, এটা একদম ডিরেক্ট লাইটস ক্রাইটেরিয়া এখানে দেওয়া হয়েছে। স্পাইরোমিটার ইউজ টু মেজার, স্পাইরোমিটার হচ্ছে কোন কোন ক্ষেত্রে হচ্ছে ইউজ করা হয়? আমরা জানি যে রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে স্পাইরোমিটারের মাধ্যমে আহ, দেখা যায় না, শুধুমাত্র দেখা যায় হলো FeV1 আর এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, এগুলো হচ্ছে স্পাইরোমিটার দেখা যায়। অর্থাৎ যেখানে রেসিডুয়াল ভলিউম কথা উল্লেখ থাকবে সেটা হলো কিন্তু স্পাইরোমিটার দিয়ে দেখা যাবে না। স্পাইরোমিটার হচ্ছে দুইটা জিনিস মাপতে পারে না, একটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা রেসিডুয়াল ভলিউম, আহ, একটা আরেকটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কি রেসিডুয়াল ভলিউম, এই দুইটা স্পাইরোমিটার মাধ্যমে মাপা যায় না।
আবার আমরা এইভাবে মনে রাখতে পারি যে রেসিডুয়াল ভলিউম হচ্ছে স্পাইরোমিটার দ্বারা মাপা যায় না। তো টোটাল লাং ক্যাপাসিটি এটাতেও কিন্তু রেসিডুয়াল ভলিউম আছে, এজন্য এটাকেও কিন্তু স্পাইরোমিটার দ্বারা হচ্ছে মাপা যায় না। এখন আসি আমরা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া অফ হচ্ছে যে অ্যাজমার কি কি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া রয়েছে। FEV1 more than 15% increases following administration of a bronchodilator। যদি ব্রঙ্কোডাইলেটর অ্যাডমিনিস্ট্রেশন করার পর হচ্ছে FEV1 এর মান মোর দেন 15%, না এটা হচ্ছে সংখ্যায় আছে ভুল আছে, এটা হচ্ছে মোর দেন 12%, মোর দেন 12%-এর বেশি হয়, তাহলে এটাকে আমরা হলো বুঝবো যে হচ্ছে ক্রাইটেরিয়া, এসবার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তারপরে মোর দেন 20% ডাইউরিনাল ভেরিয়েশন, এটাও সত্য, ডাইউরিনাল ভেরিয়েশন যদি 20%-এর বেশি হয়। FEV1 মোর দেন 15% আফটার 15 মিনিটস এক্সারসাইজ, এই কথাটা এখানে ভুল রয়েছে, এখানে হচ্ছে এটা হবে হলো 6 মিনিট এক্সারসাইজ, 6 মিনিট। তাহলে 6 মিনিট এক্সারসাইজের পর যদি FEV1 এর মান 15%-এর বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অ্যাজমার ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে। FEV1 যদি 15% আফটার 6 মিনিট এক্সারসাইজ, উপরটা নিচেরটা দিয়ে হলো কভার করছে। এখন আসি, এ 6 ইয়ার্স বয় ইজ ডায়াগনোসড অ্যাজ এ কেস অফ ব্রঙ্কিকটিসিস, অর্থাৎ একটা 6 বছরের বাচ্চার হলো ব্রঙ্কিকটিসিস হয়েছে। হোয়াট আর দ্য কনজেনিটাল কজ অফ ইট, তাহলে এটার জন্য হচ্ছে কনজেনিটাল কজ কি কি? অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এটা সচরাচর হলো যে আমাদের 6 বছর হলো বয়দের এটা হলো হয় না, এটা হবে হলো অ্যাডাল্ট এবং অ্যাকোয়ার্ড কজ। এটা অ্যাডাল্টদের হয়ে থাকে এবং এটা হচ্ছে যে কি অ্যাকোয়ার্ড কজ, এটা হচ্ছে যে অ্যাডাল্ট এবং অ্যাকোয়ার্ড, অ্যাডাল্ট এবং হচ্ছে অ্যাকোয়ার্ড। তারপরে ব্রঙ্কিকটিসিসের অন্যতম কনজেনিটাল কজ হবে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস, এটা একই সাথে হলো এটা লিখতে হচ্ছে ক্যাটাঙ্গের সিনড্রোম, এইটা কিন্তু এই কনজেনিটাল কজের মধ্যে হলো একটা, মানে কার্টাগেনার সিনড্রোম আর কি, যেটা বলে কার্টাগেনার সিনড্রোম, কার্টাগেনার কার্টাগেনার সিনড্রোম, এটা হচ্ছে কনজেনিটাল কজ। প্রাইমারি হাইপার গামাগ্লোবিনেমিয়া, এইটা হাইপার নয়, এটা হচ্ছে হাইপোগ্লামাগ্লোবিনেমিয়া। তাহলে ব্রঙ্কিকটিসিসের কনজেনিটাল কজের মধ্যে হবে হলো প্রাইমারি হাইপোগামাগ্লোবিনেমিয়া। কজ অফ বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি, আচ্ছা বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথির অন্যতম কারণ কি কি হতে পারে? কারণ হচ্ছে যে টিউবারকুলোসিস হচ্ছে বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি থাকে, লিম্ফোমা এটাতেও থাকে, সার্কোইডোসিসের ক্ষেত্রেও থাকে। আর লাং ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি থাকে না। এটা এক্সক্লুসিভ করার জন্য এটা আমরা পাই যে যদি বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি এটা থাকে, তাহলে আমরা বিশেষ করে সার্কোইডোসিস বা লিম্ফোমা বা টিউবারকুলোসিস চিন্তা করব। রেসপিরেটরি কজ অফ হচ্ছে যে ক্লাবিং, ক্লাবিং এর কজের মধ্যে অন্যগুলো অনেকগুলো কজ আছে, তার মধ্যে এখানে উল্লেখ করে দিয়েছে সেটা হলো যে কি রেসপিরেটরি কজ। হ্যাঁ, রেসপিরেটরি কজের মধ্যে 1 নম্বর হচ্ছে লাং অ্যাবসেস, হ্যাঁ লাং অ্যাবসেস হলে হচ্ছে ক্লাবিং হয়ে থাকে। তারপরে হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটার ক্ষেত্রে হলো সিওপিডি তে কিন্তু হচ্ছে কি ক্লাবিং থাকে না, এটা রেসপিরেটরি কজ নয়। সিস্টিক ফাইব্রোসিস, এটাতে হচ্ছে ক্লাবিং থাকে। আইবিডি, আইবিডি তে হলো ক্লাবিং থাকে কিন্তু এটা রেসপিরেটরি কজ নয়, এটা হচ্ছে যে জিআইটি কজ, এটা হচ্ছে কি কজ, জিআইটি কজ, জিআইটি কজের মধ্যে হচ্ছে এটা পড়ে। আচ্ছা এখন আসি হলো এ 70 ইয়ার্স ওল্ড মেল কামস উইথ হাই ফিভার ব্রেথলেসনেস ফর 3 ডেজ, 3 দিনের হচ্ছে জন্য 3 দিন ধরে হলো শ্বাসকষ্ট হচ্ছিল, অন এক্সামিনেশন মেন্টাল স্ট্যাটাস ইজ হচ্ছে কি নর্মাল, মেন্টাল স্ট্যাটাস ভালো, রেসপিরেটরি রেট হচ্ছে যে 25 ব্রেথস পার মিনিট, রেসপিরেটরি রেট হচ্ছে 25 ব্রেথস পার মিনিট। বিপি হচ্ছে যে 110/50, যেটা অনেক কম কিন্তু, হ্যাঁ। ব্লাড ইউরিয়া হচ্ছে 6 মিলিমোল পার লিটার অ্যাকর্ডিং টু কার্ভ স্কোর, হ্যাঁ
কার্ভ স্কোর 65, এটা দ্বারা আমরা হচ্ছে এটা যদি খেয়াল করি তাহলে এটা আমরা কোন গ্রেডের মধ্যে পড়বে সেটা একটু খেয়াল করবো আমরা। তো স্কোর 1 2 3 4 এরকম হলো আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 65 বছর প্লাস, মানে 70 ইয়ার বছর, এটা একটা হচ্ছে মিলে যায়। তারপরে হচ্ছে বিপি যদি আমরা হলো দেখি, বিপির হলো ডায়াস্টলিক বিপিটা 50, মানে হলো 60-এর কম, লেস দেন 60, 60-এর কম, বয়স হচ্ছে যে 65-র বেশি, 65-র বেশি। আর এখানে হচ্ছে এখানে নিউমোনিয়ার যে হিস্ট্রি দেখা যাচ্ছে, হিস্ট্রি অনুসারে আমরা দুইটা পাই যে এটা হলো স্কোর 2, স্কোর হচ্ছে যে 2, তাহলে এটা আমরা আগে প্রথমে পেলাম, এটা হচ্ছে যে স্কোর 2। স্কোর 2 যখন হবে তখন আবার একই সাথে হচ্ছে ব্লাড ইউরিয়া যে এত বেশি বলছে, এখানে হোম ট্রিটমেন্টের জন্য এটা কিন্তু হচ্ছে প্রযোজ্য হবে না। তাহলে স্কোর 2 এর ক্ষেত্রে এটা হোম ট্রিটমেন্টে ভালো হবে না, এটা হচ্ছে হসপিটাল সুপারভাইজড আউট পেশেন্ট। হ্যাঁ, হসপিটালে সুপারভাইজড হবে, কিন্তু এটা হচ্ছে আউট পেশেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে এই কাজটা করতে হবে। আর স্কোর যেহেতু 2, 2তে হচ্ছে আইসিইউ ম্যানেজমেন্টের এখনই দরকার নেই। যদি 3 বা তার চেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কার্ভ স্কোর বেশি হলে আইসিইউ ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। ফিচার্স অফ হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। হ্যাঁ, অ্যালার্জিতে ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এর হলো কি কি ফিচার হচ্ছে যে থাকবে। এখানে আমরা দেখি হচ্ছে অ্যাজমা, অ্যাজমাতে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হলে ব্রঙ্কোপালমোনারি এটা হচ্ছে যে অ্যাজমা থাকতে পারে পেশেন্টের। ডিস্টাল ব্রঙ্কেকটিসিস, এইটা না, আমরা যদি হচ্ছে একটু দেখি অ্যাসপারজিলোসিস, ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এর হচ্ছে যে কি কি কোন কোন কেজে থাকে এটা হলো দেখা যায় অ্যাজমা। তারপরে হচ্ছে আমরা দেখি যে প্রক্সিমাল ব্রঙ্কেকটিসিস, হ্যাঁ, প্রক্সিমাল ব্রঙ্কেকটিসিস এর ক্ষেত্রে পজিটিভ স্কিন টেস্ট টু অ্যান এক্সট্রাক্ট অফ হলো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এটা হচ্ছে পজিটিভ স্কিন টেস্ট থাকে। টোটাল সেরাম হিমোগ্লোবিউরিন যদি হলো 417 এর বেশি থাকে, এগুলো পেরিফেরাল ব্লাডে ইউসিনোফিলিয়া, ইউসিনোফিলিয়া এর মাত্রা যদি 0.5 × 10⁹ লিটারের বেশি থাকে, প্রেজেন্স অফ হচ্ছে হিস্ট্রি অফ চেস্ট এক্সরে অ্যাবনর্মালিটিস থাকবে অবশ্যই, রিকভারি অফ হচ্ছে কি অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ফ্রম স্পুটাম। এই কয়টা বিষয় আমরা হলো ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলাসের ক্ষেত্রে দেখি। তাহলে এখানে ডিস্টাল কথাটা উল্লেখ আছে, সেজন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রক্সিমাল ব্রঙ্কেকটিসিস। পেরিফেরাল ব্লাড ইউসিনোফিলিয়া হচ্ছে more than 5, এটা ঠিক আছে। প্রেজেন্স আর হিস্ট্রি অফ চেস্ট এক্সরে অ্যাবনর্মালিটিস। কমনলি ইউজড ইনভেস্টিগেশন টু ডায়াগনোস ল্যাটেন্ট টিবি, এখানে দুইটা কথা উল্লেখ আছে, একটা হচ্ছে কমনলি কোনটা ইউজ করা হয়, একই সাথে হচ্ছে লেটেন্ট টিবি, ল্যাটেন্ট টিবির ক্ষেত্রে হলো ডায়াগনোসিস করা যেতে পারে। স্পুটাম ফর অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এইটা হচ্ছে আমরা ল্যাটেন্ট টিবির ক্ষেত্রে হচ্ছে ইয়ে করি না, এটা হচ্ছে মেইনলি পালমোনারি টিবির ক্ষেত্রে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই হচ্ছে আমরা ইউজ করে থাকি। চেস্ট এক্সরে, চেস্ট এক্সরেও কিন্তু হলো আমরা পালমোনারি টিবির ক্ষেত্রে হচ্ছে দেখতে পাই, ল্যারেন টিবির ক্ষেত্রে দেখতে পাই না। তারপর হচ্ছে ইমিউনোগ্লোবিন গামা ইন্টারফেরন অ্যাসে, হ্যাঁ, গামা ইন্টারফেরন অ্যাসে, এটা এটা এইটা হচ্ছে আমরা ল্যাটেন টিবির ক্ষেত্রে হচ্ছে দেখতে পাই, ইন্টারফেরন গ্রামা, হ্যাঁ, রিলিজ অ্যাসে এটা। তারপর হচ্ছে টিউবারকুলিন টেস্ট, এটাও কিন্তু আমরা ল্যাটেন টিবির ক্ষেত্রে টিউবারকুলিন টেস্ট হচ্ছে করে অনেক সময় দেখতে পাই। আচ্ছা, রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম সম্পর্কে আমরা যদি হচ্ছে একটু দেখি, রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে রিগার্ডিং কোন জিনিসগুলা, এক নম্বর হচ্ছে 1200 ml ইন অ্যাডাল্ট, অ্যাডাল্টের ক্ষেত্রে এটা হচ্ছে যে কত 1200 ml হয়ে থাকে। লার্জার ইন ওল্ড এজ, রেসিডুয়াল ভলিউমটা হচ্ছে একটু বেশি থাকে। তারপরে প্রিভেন্টস কোলাপস অফ দ্য লাং অ্যালভিওলাই, হ্যাঁ, রেসিডুয়াল ভলিউম যদি ভালো থাকে তাহলে হচ্ছে এটার লাং কোলাপস হয়ে যায় না, প্রিভেন্ট করতে পারে। ডিরেক্টলি মেজার বাই স্পাইরোমিটার, আমরা জানি যে স্পাইরোমিটার দ্বারা রেসিডুয়াল ভলিউমকে কি করা যায় না, মেজার করা যায় না, তাহলে ইনডিরেক্টলি মেজার করতে হবে, ইনডিরেক্টলি মেজার বাই স্পাইরোমিটার। কমপ্লিকেশনস অফ সিস্টিক ফাইব্রোসিস, সিস্টিক ফাইব্রোসিসের হচ্ছে ক্ষেত্রে কি কি কমপ্লিকেশন রয়েছে, আমরা যদি হচ্ছে দেখি ম্যাল অ্যাবজর্পশন, ডায়াবেটিস এবং হচ্ছে নেজাল পলিপ, এগুলো ক্ষেত্রে হলো প্রথম দিকে হচ্ছে কমপ্লিকেশন দেখা যায়। আর প্রিকোসিয়াস পিউবার্টি হচ্ছে, এটা প্রিকোসিয়াস না, এটা হচ্ছে ডিলেড পিউবার্টি, ডিলেড পিউবার্টি হয়, পিউবার্টি হচ্ছে একটু দেরিতে আসে সিস্টিক ফাইব্রোসিস থাকলে। আমরা যদি হচ্ছে একটু দেখি কমপ্লিকেশনস অফ হলো সিস্টিক ফাইব্রোসিস এর মধ্যে হচ্ছে এখানে
একটু দেখলাম কি কি ফিচার থাকবে এবং হচ্ছে যে কমপ্লিকেশন কি কি থাকবে। তাদের মধ্যে ইম্পর্টেন্ট এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে নেজাল পলিপস আছে, তারপরে হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম এন্ড হচ্ছে স্টিয়াটোরিয়া থাকবে। একই সাথে ডায়াবেটিস থাকবে। ডায়াবেটিস কত পার্সেন্ট? 25% ইন ওল্ড এজের ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস থাকবে। তাহলে ম্যালঅ্যাবজর্পশন, ডায়াবেটিস, আর একটা হচ্ছে কি নেজাল পলিপ, এগুলো তো থাকবেই। আর একই সাথে হচ্ছে এটা প্রিকোসিয়াস না, এটা হচ্ছে ডিলেড পিউবার্টি থাকবে। তাহলে এটা হচ্ছে যে ডিলেড পিউবার্টি। ইন্ডিকেশন ফর অ্যাসিস্টেড ভেন্টিলেশন ইন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অর্থাৎ একটা পেশেন্টকে কখন আমরা আইসিইউতে দিব, বা এটা হলো অ্যাসিস্টেড ভেন্টিলেশনের হচ্ছে প্রয়োজন হবে যদি সেই পেশেন্টটা হচ্ছে কি হয়, কমায় চলে যায়। আমরা যদি একটু দেখি, সেই পেশেন্টটা হচ্ছে যদি কমায় চলে যায় তাহলে আমরা অ্যাসিস্টেড ভেন্টিলেশন প্রয়োজন হবে, ড্রাউজিনেস হয়ে গেছে, অ্যাসিস্টেড ভেন্টিলেশন দরকার। তারপরে হচ্ছে যে পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইড যদি হলো মোর দেন 8 kPa and rising after optimal therapy, এই কথাটা হচ্ছে এখানে নাই, এটা হচ্ছে লেস দেন 8 kPa, লেস দেন 8 kPa। একই সাথে হচ্ছে পিএইচ লো অ্যান্ড ফলিং আফটার অপটিমাল থেরাপি, এইটা হচ্ছে সত্য। পিএইচ যদি হচ্ছে কমে যায় এবং হলো ফলিং ফলিং ফল করে, হাইড্রোজেন আয়ন রাইজ এন্ড হচ্ছে যে রাইজিং, হাই এন্ড রাইজিং ক্ষেত্রে হচ্ছে যে অ্যাসিস্টেড ভেন্টিলেশন বা অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে আমরা হলো করতে পারি। এখন আসি হচ্ছে কজেস অফ ক্রুশমল কুশমল ব্রেথিং। কুশমল ব্রেথিং এর হচ্ছে কি কি কারণে হলো হতে পারে। হেড ইনজুরি, হেড ইনজুরিতে হলো ক্রুশমাল ব্রিথিং হয় না। ডিকে ডায়াবেটিক কিট অ্যাসিডিটিসে হচ্ছে একটা হলো ব্যাড স্মেল পাওয়া যায়, কুশমাল ব্রিথিং হয়। রিনাল ফেলোর, এটার ক্ষেত্রে হলো কুশমাল ব্রিথিং পাওয়া যায়। হেপাটিক ফেলোর ক্ষেত্রে কুশমাল ব্রিথিং পাওয়া যায়। অন্যদিকে হেড ইনজুরিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে বায়োটস ব্রিথিং। বায়োটস ব্রিথিং এটা হচ্ছে হেড ইনজুরিতে পাওয়া যায়। ক্লিনিক্যাল ফিচার অফ হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। হ্যাঁ, পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে কোন কোন ক্লিনিক্যাল ফিচার গুলো পাওয়া যায়? আমরা একটা জিনিস পাবো, পালমোনারি হাইপারটেনশন যদি থাকে তাহলে পেশেন্টের যদি চেস্ট অস্কালটেট করি তাহলে লেফট প্যারাস্টার্নাল হিপ পাওয়া যাবে। লেফট প্যারাস্টার্নাল হিপ পাওয়া যাবে। তারপরে পালপেবল A2, এটা ভুল আছে, পালপেবল P2 হবে, এটা পালপেবল P2। রেস্ট হচ্ছে জেভিপি, জেভিপি হচ্ছে যে বাড়বে পালমোনারি হাইপারটেনশন হলে। একই সাথে হচ্ছে এই পেশেন্টের হলো ইডিমাও হবে, পালমোনারি হাইপারটেনশন হলে পেশেন্টের ইডিমা হয়। তাহলে এটা হচ্ছে পালমোনারি P2। তাহলে এই ছিল আজকে আমাদের রেসপিরেটরি অংশের এমসিকিউ প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।